আমার মাঝে মধ্যে মনে হয় যে জিনিসটা আমার একেবারে অতিরিক্ত খেতে ইচ্ছা না করে ওই জিনিসটার কথা আমি মুখ দিয়ে বেরই করব না। যার সামনে যে কথাটা বলি না কেন সে সেই জিনিসটা আমাকে এনে হাজির করে দেয় খাওয়ার জন্য। মাঝে মধ্যে বিপদে পড়ে যায় কোন জিনিসটা রেখে কোন জিনিসটা খাবো, এরকম একটা অবস্থা। গত 2-3 দিন আগে ফুপু আসছে বরিশাল থেকে, এখন থেকে বাড়িতেই থাকবে বেশিরভাগ সময়। ফুপুর সামনে এমনিতেই বলছিলাম যে ফুপু এখন আর বোত্তা শাক আগের মতো দেখা যায় না। আগে জমিতে গেলে কি পরিমাণ বোত্তা শাক দেখা যেত, আর এখন তো এইবার আমি কোনো শাকই দেখতে পাচ্ছি না। মূলত আমি তো চকে যাই এবার আসার পরে, তারপরেও দূর থেকে কি দেখতে পাচ্ছিলাম না। আর আমাদের এখানে তেমন একটা খেসারি কলই শাকও আর কি কেউ লাগায়নি তেমন ভাবে, এই জন্য তেমন একটা শাক দেখতেও পাচ্ছিলাম না। সেই কথাই ফুপুকে বলতেছিলাম, ফুপু মনে করছে আমার মনে হয় এই শাকগুলো খেতে ইচ্ছা করছে। সেই আমাদের বাড়ি থেকে আরো অনেকটা দূর যেতে হয়, ওইখানে ফুপু হচ্ছে মটর কলই শাক আর হচ্ছে বৌতা শাক আনতে গেছিল। কলই শাক তেমন একটা আমাদের এখানে পাওয়াই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তারপরও কোনোভাবে তুলে নিয়ে আসছি অল্প পরিমাণে, আর এই বৌতা শাকগুলো নিয়ে আসছে আমার কথা মনে করে, তো আমাকে দিয়ে গেল সকালবেলা এনে। সেগুলোই আমি বসে বসে বাছতেছিলাম। অনেকগুলো শাক যেহেতু সাথে মাও বেছে দিচ্ছিল, বাছা শেষ করে আমার মার কি অবস্থা দেখেন। শাকগুলো ফুপু দিয়ে গেছে, আজকে রান্না না করলেই বা কি, সেও সাথে সাথে আমাকে রান্না করে দিচ্ছিল। তো মা এখানে শাকগুলো ধুয়ে টুয়ে একদম কেটে রান্না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গোসলে চলে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখানে। আর বৌতা শাকের ভিতরে হচ্ছে একটু আলু দিয়েছিলাম, যে কোনো শাকের সাথে একটু আলু দিলে এই শীতের সময় খেতে ভালো লাগে। নতুন আলুগুলো লাকড়ির চুলায় যে কোনো জিনিসই রান্না করতে তেমন একটা সময় লাগে না, এই জন্য হচ্ছে আমি শাকগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে একদম নরম করে নামিয়ে নিয়ে এখন এখানে বেশি করে শুকনো মরিচ আর তেল দিয়ে এখন আমি বাগার দিয়ে নিচ্ছিলাম। শীতের দিনের ছোট্টবেলা যেহেতু মারও বয়স হয়ে গেছে, বাড়িতে অনেক কাজকর্ম একা একাই করতে হয়, এই জন্য মাকে আমি তাড়াহুড়া করে গোসল করতে পাঠিয়ে দিছি যে তুমি গোসল করে নামাজটা পড়ে নাও, এদিকে আমি শাকটা পুরোপুরি রান্না করেই নিই। তেলের ভিতরে শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে এর ভিতরে হচ্ছে রসুন কুচিগুলোও দিয়ে দিছিলাম অনেক পরিমাণে করে। এখন এইটাকে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি শাকগুলো এর ভিতরে দিয়ে দিব। শাকটা সবসময় একটু ভিজা ভিজা নামিয়ে রেখে বাগার দিলে দেখা যায় ওই শাকটা অনেক নরম এবং সফট থাকে, খেতে ভালো লাগে। আর অতিরিক্ত জাল করে ওই শাকটা বাগার দিলে একদম শুকিয়ে যায়, খড়খড়া লাগে, তেমন একটা ভালো লাগে না খেতে। যে জিনিসটা মুখ থেকে একবার বলবো ওই জিনিসটা আমার সামনে যেভাবেই হোক সবাই হাজির করে দিবে, মানে মাঝে মধ্যে কেমনই জানি লাগে আসলে, কেনই বা আমি জিনিসটা খেতে চাই বা বলি। যাই হোক, দুপুরে রান্না বাড়া করা শেষ, মার সাথে ডাল রান্না করছে, তারপরে মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ভেজে তারপরে বোনা তরকারি রান্না করছে, আর আমার ছেলের জন্য একটা ডিম ভেজে দিছে। আমার ছেলেটাকে নিয়ে মাঝে মধ্যে আমি খুব বিপদে পড়ে যাই, কারণ বাড়িতে যত কিছুই রান্না করুক না কেন বা আমার বাসায় যত কিছুই আমি রান্না করি না কেন, আমার ছেলে কোনো কিছু ছুঁয়েও দেখবে না, শুধু ডিম আর ডাল। এর ভিতরে বসে খাবারটা খেতে একটু ঠান্ডা লাগতেছিল, এই জন্য আমি প্লেটের ভিতরে একেবারে সব খাবার দাবার নিয়ে হচ্ছে বারান্দায় রৌদ্র আছে ওইখানে নিয়ে চলে আসছি। এখন এখানে বসে খাবারটা খাবো। শাকভাজি দিয়ে ভাতগুলো খেতে অনেকটা ভালো লাগতেছিল, কারণ এখানে শাকের জমির ভিতরে তো কোনো হচ্ছে সার বা কোনো কিছু দেওয়া হয় না, এমনিতেই বাইলা মাটিতে এই শাকগুলো হয়, ওই শাকগুলো খেতে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে দেখি আব্বা চলে আসছে। আমার আব্বা হচ্ছে চন্দ্রপাড়ায় যায় প্রতি বছর উরুজের সময়, তো ওইখান থেকে যে খাবারগুলো দেয় ওই খাবারগুলো খায়নি, সব আমার ছেলের জন্য নিয়ে আসছে। আমার ছেলে তো এগুলো দেখে সে মহা খুশি, কতক্ষণে এই প্যাকেটের থেকে সব খাবারগুলো বের করবে। মা একটু দুষ্টামি করে বলতেছিল যে এগুলো তোমার জন্য আনে নাই, আমার জন্য আনছে, কিন্তু আমার ছেলে তো কান্না করে একদম নাজেহাল অবস্থা। পরবর্তীতে আমার আব্বা মা দুজনে মিলে আমার ছেলেকে কোনোভাবে কান্নাটা থামিয়ে বলতেছে ভাইয়া এগুলো সব তোমার, এগুলো আমরা কেউ খাবো না, তুমিই খাও। আমার ছেলে এর চাইতে ভালো ভালো খাবার আমার বাসায় নষ্ট হয়ে যায় তাও শুয়েও দেখবে না। আর ও নানু বাড়িতে আসলে এখানে যা কিছুই দেখুক না কেন সেইটাই ও খুব তৃপ্তি সহকারে এবং অনেক খুশি হয়ে খায়। তো এখানে মুড়ি চিরা আর মিঠাইটা ছাড়া আর বাকি যে খাবারগুলো ছিল সবই আমার ছেলেই খাইছে। সবগুলো খাবার এখান থেকে বের করে নিলাম, এখন এখানে কিছু কিছু খাবার আমার ছেলে আর আমি মিলে খাচ্ছিলাম। আব্বা তো বাহিরে হচ্ছে মার সাথে কথা বলতেছিল যে ওইখানে বসে কি হয়েছে না হয়েছে সেগুলো, আর আমরা মা ছেলে মিলে খাবারগুলো বের করে খাওয়া শুরু করে দিছে। আসরের আজানের পরে দেখি মা এখানে হচ্ছে গাভীর দুধ দিয়ে পায়েস রান্না করবে, সেই জন্য দুধ জাল করে নিচ্ছিল। তো আমি একটু রান্না করে এসে বসছিলাম, মা বলতেছে এখানে একটু বসো, আমি রুমের থেকে যা যা লাগবে সবকিছু নিয়ে আসি। আমাদের বাড়িতে যেহেতু গরু পালে, আর গরুর হচ্ছে দুধের শেষ সময়, আর বেশি দিন হচ্ছে গাভীর দুধ দোয়ানো যাবে না, যেহেতু ওর পেটে বাচ্চা আছে, এই জন্য মা বলতেছে দুধ যেহেতু শেষ হয়ে আসতেছে তাহলে এখন
একটু পায়েস রান্না করে খাই সবাই মিলে। যে কয় মাস হচ্ছে দুধ থাকে ওই কয় মাস তো কম বেশি খাওয়া হয়। তাছাড়া হচ্ছে একবারে শেষ সময় আসলো মা বেশি করে দুধ দিয়ে পোলাও চাল দিয়ে একদম পায়েসের মতো রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। এখানে প্রায় 3 কেজির মতো দুধ আছে। আমি এগুলো আর কি বসে বসে জাল করতেছিলাম, সাথে 1 মুঠ হচ্ছে পোলাও চাল দিয়ে। তো চালটা প্রায় ফুটে আসছিল। মা আবার একটু রুমের ভিতরে গিয়েছে, প্রয়োজনীয় কিছু কাজ আছে সেই কাজটা শেষ করতে। আমার বোনের ছেলেটা কয়েকটা দিন যাবত বাড়িতে নাই, তো ও আসতে ওর সাথে একটু কথা বলতেছিল। তো যাই হোক, এখানে পায়েসটা রান্না করার পরে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। খুবই মজা হয়েছে যেহেতু দুধের পরিমাণটা বেশি ছিল। একদম অরিজিনাল খেজুরের গুড়টা দিলে একটু বেশি মজা হতো খেতে, যদিও এখানে চিনি আর খেজুরের গুড়টা বেশি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এটা পরদিন সকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে আমার ছেলের জন্য কিছু হালকা শীতের কাপড় চোপড় পাঠাইছে, সেই পার্সেলটা চলে আসছে, তো আমি এটা রিসিভ করতে আসছি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।